ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তার আগে আমি একটু দেখি যে আমার রেকর্ডিং গুলো অন হচ্ছে। আমরা আছি চ্যাপ্টার 4-এ না চ্যাপ্টার 3-তে? চ্যাপ্টার 3। সমস্যা নাই, চ্যাপ্টার 4-এ খুব জলদি চলে যাবো ইনশাআল্লাহ। মহাকর্ষ সূত্র শেষ করেছি, হ্যাঁ। তো আমরা হচ্ছে কি আজকে পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে মহাকর্ষ, দ্যাট ইজ অভিকর্ষ বল নিয়ে কথা বলবো। অভিকর্ষ বল কোথায় কেমন, কোথায় কেমন বলতে পৃথিবীর পৃষ্ঠে কেমন, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরে উঠে গেলে কেমন, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু ভিতরে ঢুকে গেলে কেমন, এই কেসগুলো দেখবো। এই কেসগুলো আমি আজকে দেখাবো। এগুলো তোমাদের এত ডিটেলসে নাই, কিন্তু মাঝে মধ্যে একটা অঙ্ক দিয়ে দিতে পারে, কারণ তোমাদের আগের সিলেবাসে মহাকর্ষ এবং ভূমিকর্ষ বলে একটা চ্যাপ্টারই ছিল আলাদা। এখন তোমাদের সেই চ্যাপ্টারটা কিন্তু নাই, ওটার জায়গায় হচ্ছে গিয়ে বল একবারে বিস্তৃত করে চ্যাপ্টারটা দিচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি মহাকর্ষ ভালো মতো পড়াচ্ছি। এখান থেকে যেন প্রশ্ন আসলে, যেমন অনেক সময় এরকম প্রশ্ন আসছে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত, অথবা মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণের মান কত, বা এরকম একটা তুলনামূলক জিনিসপত্র দিয়ে দেয়। তো ওই জন্য আমরা অভিকর্ষ বলটাকেও একটু ভালো আমরা আসলে মূল কথা আজকে অভিকর্ষ বল নিয়ে কথা বলবো। অভিকর্ষ বল কাকে বলেছি? মহাকর্ষ বলের আলোচনায় যদি দুটো বস্তুর মধ্যে যে কোনো একজন পৃথিবী হয়, তাহলেই ওই ঘটনাটাকে বা ওই বলটাকে আমরা অভিকর্ষ বল বলে থাকি, ঠিক আছে? এবং গত ক্লাসে আমি বুঝিয়েছি যে যেহেতু আমাদেরকে বিন্দু বস্তু বা বিন্দু হ্যাঁ বিন্দু ভর নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ বস্তুর ভর কেন্দ্র নিয়ে আলোচনা করতে হবে যখন আমরা এই ভরের সাথে মহাকর্ষ বলের তুলনা করি। দ্যাট ইজ ওয়াই আমরা পৃথিবীকে একটা সুষম গোলক, সুষম ঘনত্বের গোলক চিন্তা করবো। তাহলে পৃথিবী কি লিখবো? পৃথিবী সমান সমান সুষম ঘনত্বের গোলক। এটা সব সময়কার জন্য, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এরপর আমরা যদি যাই, ধরো মনে করো এই হচ্ছে আমাদের জন্য পৃথিবী, পৃথিবী পৃষ্ঠ। আসলে এটা সুষম গোলক হইলো না, একবার ট্রাই করে দেখি। মনে করো এই হচ্ছে আমাদের জন্য, তাও হইলো না, এবার হবে মোটামুটি, তাই না? মনে করো এই হচ্ছে আমাদের জন্য পৃথিবী, এই হচ্ছে পৃথিবীর সেই কেন্দ্র, ঠিক আছে? যেই কেন্দ্র বরাবর অভিকর্ষ বল কাজ করবে। পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো একটা জায়গায় আমরা একটা বস্তু আছে বলে চিন্তা করছি, যদিও বস্তুটার শেপ মানে আমাদের এখানে অনেক বড় মনে হচ্ছে, অতটা বড় আসলে না, জাস্ট আঁকার জন্য মানে বোঝানোর জন্য দিয়েছি। তো এই বস্তুর ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করছি, এবং পৃথিবীর যে ভর আছে সেটা ওই যে গতকালকে আমি বলেছিলাম, বিজ্ঞানী ক্যাভেন্ডিস ওনার একটা টরশন ব্যালেন্স পরীক্ষার মাধ্যমে পৃথিবীর ভর মেপেছিলেন, মনে আছে? তো ওই পরীক্ষার মাধ্যমে অনেক পৃথিবীর ভরটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা যদি অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে বা কোথায় কাজ করছে বলি, তাহলে এই লাল রেখা বরাবর কাজ করছে অবশ্যই, তাই না? কেন্দ্র থেকে কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর বলা যায়। বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর আমার এই অভিকর্ষ বলের মানটা কাজ করছে বা অভিকর্ষ বলটা কাজ করছে। আমি ধরে নিচ্ছি এই যে লাল যেই রেখা তার দৈর্ঘ্য হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? এবং এই ব্যাসার্ধ সমান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। এটা হচ্ছে এসআই এককে বললাম, ঠিক আছে? আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই মানগুলোকে এসআই এককে রাখার জন্য, ওকে? আচ্ছা, এখন যদি আমরা এখানে নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করি, আমরা কিন্তু বলতে পারি যে পৃথিবী মানে বেসিক্যালি আমাদের পৃথিবীকে বস্তু যেরকম টানবে, বস্তুকেও সিমিলারলি পৃথিবী নিজের দিকে টানবে। বুঝিয়েছিলাম যে এখানে একটা জোর কাজ করে, দুজনই দুজনকে আকর্ষণ করবে, তাই না? এই আকর্ষণ বলের মান কত সেটা যদি আমরা জানতে চাই, আকর্ষণ বলের মানকে আমরা মনে করি এফ দিয়ে প্রকাশ করব। মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ ইকুয়ালস টু জি, জি হচ্ছে সেই মহাকর্ষীয় ধ্রুবক থাকবে, ইন্টু এম। এম হচ্ছে কি? পৃথিবীর ভর, ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, ডিভাইডেড বাই কত? তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। কারণ আমি ধরে নিচ্ছি এই এখন বর্তমানে বস্তু কোথায় আছে? বস্তু আছে পৃথিবী পৃষ্ঠে। বস্তু কোথায় আছে? বস্তু পৃথিবী পৃষ্ঠে আছে। দ্যাট ইজ ওয়াই দূরত্বটা আমার আর এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো গত ক্লাসে তোমাদেরকে একটা ওই যে অঙ্কের উদাহরণ দিয়েছিলাম না, যে বস্তু ধরো তুমি পৃথিবী থেকে 1 মিটার উপর উঠেছো, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর ত্বরণ কত বলেছিলাম না? পৃথিবীর ত্বরণ বের করেছিলাম। আচ্ছা, গত ক্লাসে ওই অঙ্কটাতে আমি যখন পরের ক্লাসে করিয়েছি, ওরা আমাকে অ্যান্সার বলেছিল ওই যে বল তোমাদের 0.586 এসেছিল না? ওইটা ওদের এসেছে 586 পয়েন্ট সামথিং।
586 পয়েন্ট সামথিং, এবং তোমাদের যেটা অ্যান্সার 10⁻⁻26 এসেছে, ওদের জন্য সেটা 10⁻23 এসেছে। তো ক্যালকুলেশনে কোনো একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, ওটা এখনই চেক করার দরকার নাই, আমি তোমাদেরকে জাস্ট কোন এক জায়গায় লিখে রাখো যে 10⁻23 হতে পারে, 586 পয়েন্ট সামথিং হতে পারে। এটা তোমরা বাসায় গিয়ে একটু ক্যালকুলেশনটা অবশ্যই ঠিক করে নিও। তো যেটা বলছিলাম, যেহেতু আমাদের এখানে মানে অভিকর্ষ ত্বরণ তখনই হবে যখন আসলে আমি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে নিচে পড়তে দেখবো। তুমি যখন পৃথিবী বিশ্ব থেকে লাফ দিয়ে উপরে চলে গেছো, মনে করো এই বস্তুটাকে আমি কিছু দূর উপরে নিয়ে গেছি, তাহলে ও কি অভিকর্ষ ত্বরণ ফেস করবে? অভিকর্ষ ত্বরণ কোন বলের জন্য ফেস করবে? অভিকর্ষ বলের জন্য ফেস করবে। আসলে আমরা বস্তুর যে ওজন, বস্তুর ওজন ইকুয়ালস টু কি বলি? অভিকর্ষ বল। যেই বলে পৃথিবী কোনো বস্তুকে টানতেছে সেটাই হচ্ছে অভিকর্ষ বল, এবং সেটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে, মানে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করছে। পৃথিবীর কেন্দ্র বরাবর এই এম ভরের বস্তুর উপর যে বল কাজ করছে, সেই বলের জন্য নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী যে ত্বরণ হবে, সেই ত্বরণটাকে আমরা কি বলবো? অভিকর্ষজ ত্বরণ, তাই বলবো না? কারণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এম জি, আর নিউটনের মহাকর্ষ সূত্র থেকে বলতে পারি এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার বলতে পারি। বাম পাশের সমীকরণটাকে 1 নম্বর দাও, ডান পাশের সমীকরণটাকে 2 নম্বর দাও। 1 এবং 2 উভয় পক্ষের বাম পক্ষ একই পরিমাণ বলের কথা বলছে না? বাম পক্ষ যদি সমান হয় তাহলে ডান পক্ষ কি বলা যায়? সমান। তো ডান পক্ষ সমান হলে আমি বলতে পারি এম জি ইজ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, বলা যায় এই কথা। উভয় পক্ষ থেকে খেয়াল করে দেখো, বস্তুর ভর ক্যান্সেল আউট হয়ে যায় না? তাহলে ফাইনালি আমরা অভিকর্ষ ত্বরণের যে সমীকরণটা পাই, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, বলা যায়। তাহলে আমরা কি এই সমীকরণ থেকে বুঝতে পারতেছি শুধুমাত্র পৃথিবী না, যে কোনো গ্রহে, যে কোনো গ্রহে অভিকর্ষজ ত্বরণের মান কখনোই বস্তুর ভরের উপর নির্ভর করবে না। যেই গ্রহে আছো সেই গ্রহের ভরের উপর নির্ভর করবে, এবং তুমি ওই গ্রহের কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছো সেই দূরত্বের উপর নির্ভর করবে। বুঝতে পেরেছি? অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করবে? যেই গ্রহে আছো সেই গ্রহের ভরের উপর নির্ভর করবে, এবং সেই ভর মানে ভর তুমি যে আছো সেখান থেকে কেন্দ্রের দূরত্বের উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে না? বস্তুর ভরের উপর, যার অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলা হচ্ছে তার ভরের উপর কখনোই নির্ভর করবে না। অনেক সময় এরকম টাইপের একটা প্রশ্ন আসে যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অভিকর্ষ ত্বরণ হবে, কারণ বিভিন্ন স্থানে আমার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ভিন্ন ভিন্ন হওয়া সম্ভব। কিন্তু যেহেতু অভিকর্ষ ত্বরণের সমীকরণের মধ্যে বস্তুর ভরের কোনো নির্ভরতা নাই, তাই বস্তুর ভর যতই কম হোক বা যতই বেশি হোক, সেটা কখনোই আমার অভিকর্ষ ত্বরণকে প্রভাবিত করবে না। বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? দুটোর ক্ষেত্রে বস্তুর মানে গ্রহের ভর এম আসতেছে। ইয়েস, দেখো, একটা একটু বড় আর একটা একটু ছোট, তার মানে এই না যে ছোটটার ভর কম হবে আর বড়টার ভর বেশি হবে। মনে করো যেটা ছোট, তুমি তো সাইজের কথা চিন্তা করছো, তাই না? ছোট মানে কি ব্যাসার্ধ কম, কিন্তু তার ঘনত্ব অনেক বেশি, তাহলে তার ভর বেশি হয়ে যাবে। বুঝতে পারছো? আবার যেটাকে তুমি ছোট গ্রহ বলতেছো তার ঘনত্ব অনেক কম, তাহলে ভর ওর তুলনায় কম হতে পারে। বুঝতে পারছি? তো এই জন্য শুধুমাত্র এককভাবে দূরত্বের উপর নির্ভর করছে এরকম না, মানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বের উপর অবশ্যই নির্ভর করছে, পাশাপাশি যেই গ্রহে আছো সেই গ্রহের ভরের উপরও নির্ভর করবে। ঘটনাটা বুঝাইতে পারছি? অবশ্যই তোমাকে যদি ভরের মান দেওয়া থাকে বা ঘনত্ব দেওয়া থাকে, এগুলো দিয়ে তুমি বের করতে পারবা। আমি এগুলো দেখাবো একটু পরে। প্রত্যেকটা গ্রহের জন্য একটা নির্দিষ্ট এরিয়া আছে, যেই এরিয়া পর্যন্ত সেই বলের প্রভাব থাকে।
ওইটাকে আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্র অথবা অভিকর্ষীয় ক্ষেত্র। পৃথিবীর জন্য হইলে বলবো অভিকর্ষীয় ক্ষেত্র, চাঁদের জন্য হইলে তার অভিকর্ষীয় ক্ষেত্র বলবো না, বলবো চাঁদের জন্য যেটা হবে সেটা চাঁদের মহাকর্ষীয় ক্ষেত্র। তার মানে হচ্ছে ওই ওই একটা রেঞ্জ পর্যন্ত থাকলে তুমি যদি যেইখানেই থাকো না কেন ওই রেঞ্জের মধ্যে তোমার টাইনা সেই ভিতরে নিয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? মনে করো এই হচ্ছে আমাদের জন্য চাঁদ, ধরে নাও, ঠিক আছে? তো চাঁদের চারপাশে একটা এরকম এরিয়া থাকবে, যেই এরিয়ার জন্য, মানে এরিয়াটা একটু বামে চেপে গেছে বাট বুঝে নাও আর কি। তো যেই এরিয়ার মধ্যে কোনো বস্তু থাকলে কি করবে, চাঁদ তাকে আকর্ষণ করে চাঁদের মাটিতে ফেলে দিবে। বুঝতে পারছো? তো এই রেঞ্জকে আমরা, এটা এখন তোমাদের সিলেবাসে নাই বাট পরে থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। যে অঞ্চল জুড়ে মহাকর্ষ বলের প্রভাব থাকে তাকে বলবো মহাকর্ষীয় ক্ষেত্র। তো মনে করো তোমার এখানে একটা বস্তু আছে, তাকে চাঁদ বা পৃথিবী বা ওই গ্রহ আকর্ষণ করে নিচে ফেলাই দিবে। বাট যদি কোনো একটা বস্তু এইখানে চলে আসে, এই ক্ষেত্রের বাইরে চলে আসে, তাহলে তাকে আর আকর্ষণ করে ফেলবে না। এখন দ্যাট মিনস আমরা এই রিজিয়নের মধ্যে যেখানেই থাকি না কেন আমার অভিকর্ষজ ত্বরণের একটা মান অবশ্যই থাকবে। কিন্তু আমরা একটু আগে বললাম অভিকর্ষজ ত্বরণের মান কিসের উপর নির্ভর করে? গ্রহের উপর, গ্রহের ভরের উপর, দ্বিতীয়ত দূরত্বের, ব্যাসার্ধের উপর। তো দেখো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, যখন তোমার বস্তুটা এখানে আসে তখন তোমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব একরকম। যদি বস্তুটা এখানে থাকে তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আরো ছোট না? তাহলে তুমি বুঝতে পারছো এই অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান অনেক কম হবে, এই অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান অনেক বেশি হবে। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো তুমি এই মাথা থেকে পড়তেছো নিচের দিকে, তুমি যত নিচের দিকে পড়বা তোমার অভিকর্ষ ত্বরণের মান তত বাড়বে, কারণ তোমার দূরত্ব কেন্দ্র থেকে তত কমতেছে। সো অভিকর্ষ ত্বরণের মান ধ্রুবমান না। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে স্যার আমরা তো বইয়ে পড়ছি অভিকর্ষ ত্বরণের মান ধ্রুবমান। ওখানে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠের উপর, কখনো বলা নাই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যাওয়া অভিকর্ষ ত্বরণ একই থাকবে, বা পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরে যাওয়া অভিকর্ষ ত্বরণ একই থাকবে, কখনো থাকবে না। বুঝতে পারছি? পৃথিবী পৃষ্ঠ এবং ইনফ্যাক্ট পৃথিবী পৃষ্ঠের উপরও তো অভিকর্ষ ত্বরণের মান সব জায়গায় সমান হয় না, হয় মেরু অঞ্চলে মান একরকম, বিষুবীয় অঞ্চলে মান একরকম। আর আমরা 45 ডিগ্রি অক্ষাংশের মানটাকে আদর্শ মান ধরে নেই, তাই না? একটা হচ্ছে 9.83 মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে মনে হয় 9.7 সামথিং, আর 45 ডিগ্রি অক্ষাংশ হচ্ছে 9.80665, এরকম একটা মান। এই তিনটা মান আছে না? তো পৃথিবী পৃষ্ঠের উপরে যদি একই মান না থাকে, উপরে গেলে তো আরো কমবে, কত দূরত্ব বাড়তেছে। আবার এখানে একটা কথা আছে, যখন তোমরা পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্রের অঙ্কগুলা করছো, জি এর মান কি ধ্রুবক ধরে করছো নাকি চলক ধরে করছো? ধ্রুবক ধরে করছো। তার কারণটা হচ্ছে সাধারণত এইরকম পরন্ত বস্তুগুলো খুব বেশি হলে 100 মিটার উপর থেকে পড়বে। এর বেশি উপর থেকে কখনো কাউকে পড়তে দেখছো অঙ্কে? তুমি চিন্তা করো 100 মিটার উচ্চতা মানে 100 তলা বিল্ডিং থেকে পড়তেছে। তোমার কাছে মনে হবে অনেক হাইট, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, বা 6.4 × 10⁶ মিটার। তাহলে এত বড় ব্যাসার্ধের তুলনায় তোমার যে ওই 100 মিটার ডিস্টেন্স, সেটা আসলে খুবই নগণ্য। ওই ছোট ডিস্টেন্সের জন্য আলটিমেটলি খুব একটা বেশি অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হবে। বুঝতে পারছি? দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে ধ্রুবক ধরে কাজ করি। কিন্তু যখনই ইন্টারমিডিয়েটে উঠবা আমরা এরকম কিছু অঙ্ক করবো যে সুপারম্যান একটা বস্তুকে ছুঁড়ে মারছে উপরের দিকে, এরকম একটা ত্বরণ আছে মহাকর্ষীয়, ওইটা হয়তো অভিকর্ষীয় ত্বরণ বলবো না, মহাকর্ষীয় ত্বরণ বলবো, অথবা মানে চলিত ভাবে বলার জন্য বলবো চাঁদের অভিকর্ষ ত্বরণ কত। চাঁদের অভিকর্ষ ত্বরণ মানে তখন আমি চাঁদকে পৃথিবীর মতো তুলনা করতেছি। তো চাঁদ এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা চাঁদের অভিকর্ষ বলবো, পৃথিবীর অভিকর্ষ না। আবার মঙ্গল গ্রহের অভিকর্ষ আছে, প্রত্যেকটা গ্রহেরই নিজ নিজ একটা অভিকর্ষ আছে। গ্র্যাভিটেশন বলতে, মানে গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটির মধ্যে পার্থক্য করা হয়েছে। গ্র্যাভিটেশন মানে যে কোনো দুইটা বড় বস্তু, মানে চাঁদ আর সূর্য, চাঁদ আর পৃথিবী। আর পৃথিবীর ওই আবার একটা ক্ষেত্র আছে না, পৃথিবীর ক্ষেত্রের মধ্যে পৃথিবী আর যে কোনো ছোট বস্তু, ওইটা হচ্ছে অভিকর্ষ। বা চাঁদ আর যে কোনো একটা ছোট বস্তু, ওইটা হচ্ছে আবার চাঁদের অভিকর্ষ, অ্যান্ড সো অন। বুঝতে পারছি? তুলনাটা এভাবে করানো হয়েছে। বাট এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। কিন্তু এটা কোথায়? পৃথিবীতে। গ্রহের মধ্যে গ্রহ চেঞ্জ হলেও গ্রহ নিরপেক্ষও নয়। এক গ্রহের মধ্যে, যেমন তুমি চিন্তা করো, নিশ্চয়ই বইয়ে পড়ছো যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, তাই না? তো কেন?
কারণ চাঁদের ঘনত্ব আরো কম এবং তাদের দূরত্ব আরো দূরত্ব কেন্দ্র আরো ছোট। That's right. এখন অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে, পারবে না। একটা ইনটুইশন কাজ করতে পারে যে উপরে গেলাম আর এর মান কি হইলো, বাড়তেছে, তাহলে আর নিচে আছে স্কোয়ার হিসেবে, আর এর মান বাড়লে তো আমার জি কমবেই। কিন্তু যদি ভিতরে যায় তাহলে আর এর মান কি কমবে, আর এর মান কমলে কি জি বাড়া উচিত উচিত, কিন্তু না, পৃথিবীর ভিতরে গেলেও বা কেন্দ্রের কাছাকাছি গেলেও তোমার জি এর মান কমে। কেন কমে সেটাই এখন দেখাবো। প্রথমে মনে করো আমরা বলতেছি পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায়, একটু দাঁড়াও, হ্যালো, আমি দিচ্ছি ওই যে ওটা তো উনি এন্ড করছে তো মাত্র, আমি দিয়ে দিচ্ছি, ডিজিটাল পেমেন্ট করবো। ওকে, তো যেটা বলছিলাম পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায়, মনে করো এই হচ্ছে আমাদের জন্য পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবী, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় আমরা একটা বস্তুকে দেখছি, ঠিক আছে? হুম, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি কেন্দ্র থেকে দূরত্বটা কত হবে, আর প্লাস এইচ। ধরো এই হচ্ছে কেন্দ্র, যদিও দেখে মনে হচ্ছে, ধরো না এটাই কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি ভূপৃষ্ঠে যখন ছিল, বস্তুটা যখন ভূপৃষ্ঠে ছিল, তখন তার অভিকর্ষ ত্বরণের মানের সমীকরণ জি ইকুয়ালস টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাই না? আচ্ছা, এখন যখন সে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে, এটাকে আমি জি প্রাইম বললাম, ঠিক আছে? জি প্রাইম ইকুয়ালস টু অভিকর্ষ, মহাকর্ষীয় ধ্রুবক জি, তো জি, তাই না? একটা জিনিস দেখো, এখন এই বস্তুটা যেই অবস্থানে আছে সেই অবস্থানকে কেন্দ্র করে তুমি যদি এরকম একটা শেপ চিন্তা করো, ডু ইউ সি যে আশেপাশে অনেকগুলা বাতাস চলে আসছে, এই জায়গাগুলোতে কি আছে, বাতাস, বায়ুমণ্ডল, ধূলিকণা, রাইট? তুমি একটা জিনিস চিন্তা করো, এই বায়ুমণ্ডল ধূলিকণার জন্য যে ঘনত্ব, সেই ঘনত্ব এই পুরা পৃথিবীর ঘনত্বের তুলনায় অনেক কম না, রাইট? কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী চিন্তা করে দেখো, এইখানে যে ধূলিকণাগুলো আছে সেগুলাও কিন্তু এই বস্তুকে আকর্ষণ করার কথা, কথা না? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে বলছে না? তো এই ধূলিকণাগুলো ওদেরকে আকর্ষণ করার কথা, এবং করার কথা না, করে। কিন্তু আমরা সিম্পলিফিকেশন করার জন্য ওইটুকু ধরি না, ওটা এত নগণ্য, ওই বলটুকু এত নগণ্য, সেটাকে ধরার কোনো মানে হয় না সাধারণত, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই আমরা যখন এখানে ভরের সমীকরণটা লিখি, ভরের মান আমার এখানে এমই থাকে, ভরের মান চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায় না, ভরের মান এমই থাকে, বুঝতে পারছি? কিন্তু যদি এই অঞ্চলের মধ্যে এই এই ডটের অঞ্চলের মধ্যে ভারী কোনো কিছু থাকতো, অনেক ঘন কোনো কিছু থাকতো, তাহলে ওই ভরটাকেও কিন্তু তুমি বুঝো অ্যাড করতে হইতো, হইতো না? বুঝতে পারছি? আচ্ছা, এনিওয়েজ, এখন দেখো তো, কিন্তু যেটা আমি ইগনোর করতে পারি না সেটা হচ্ছে আমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে বা বেড়ে গেছে, এটা আমি ইগনোর করতে কোনোভাবেই পারি না। এখন দেখো, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও, 1 আর 2 অনুপাত করো, একটু পরের সিচুয়েশনে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি, আর শুধু আর স্কোয়ারকে আমরা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তুমি যদি অনুপাত করো, অনুপাত করলেই বুঝতে পারবা যে মান ছোট হচ্ছে না বড় হচ্ছে, তাই না? অনুপাত ছাড়া তো আসলে এটা বোঝার উপায় নাই। উভয় পক্ষের উপরের অংশ বা হর থেকে জিএম কাটাকাটি যায়, এটার উপরে জিএম আছে, এটার উপরে জিএম আছে, কাটাকাটি যায়। তাহলে জি প্রাইম যেহেতু উপরে আছে, আর প্লাস এইচ হোল স্কোয়ার কি নিচে থাকবে, তাই না? তো আমি লিখবো ইকুয়ালস টু নিচে আর প্লাস এইচ হোল স্কোয়ার, উপরে কি আর স্কোয়ার। বলা যায়, বলা যায় এটা? এখানে দেখে বুঝতে পারতেছি না, নিচের লব ডান পাশে আমার হর ছোট, লব হর বড়, লব ছোট। তো হর বড় লব ছোট মানে কি, আমার ভগ্নাংশ আসবে। তাহলে জি প্রাইম বাই জি যদি ভগ্নাংশ হয়, অবশ্যই জি ইজ গ্রেটার দেন, বলা যায়। তারপরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে বেশি, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় কম।
এখন কত কম, এটা হচ্ছে প্রশ্ন আসবে, কত কম। তুমি কত কম এইটা বের করার জন্য তুমি এই সমীকরণ, উপরের সমীকরণটাকে যেটা করবে একটু ফ্লিপ করে লেখো। লেখো জি বাই জি প্রাইম ইকুয়ালস টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। বলা যায় এই কথা ব্যস্তকরণ করে? বলা যায় না? ওকে, যদি বলা যায় তাহলে একটা জিনিস দেখো, এই আর কাটাকাটি করে ওয়ান থাকে, ওয়ান প্লাস এইচ বাই আর থাকে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর কে আমরা ওয়ান প্লাস এইচ বাই আর বলতে পারি। ভেরি গুড। সুতরাং আমরা ফাইনালি সমীকরণ পাচ্ছি জি ইকুয়ালস টু ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইন্টু জি প্রাইম। বলা যায়। অথবা যদি জিজ্ঞেস করো জি প্রাইমের সমীকরণ কত, জি প্রাইম ইকুয়ালস টু উপরে লবের জায়গায় থাকবে জি, আর হরের জায়গায় থাকবে ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। বুঝতে পারছি? যদি কখনো আমাদেরকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত জানতে চাই, তাহলে আমরা এই সূত্রটা, বক্সের সূত্রটা ইউজ করব। বা সিকিউতে, ওরা সিকিউতে আমরা একটা ডিরেক্টলি ইউজ করবো যাবে না, আমাকে দেখাইতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে অভিকর্ষ ত্বরণের মান কত। অথবা তোমাকে মনে করে বলে দিল পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 9.6, উচ্চতাটা কত নির্ণয় করো, পাহাড়ের উচ্চতা কত নির্ণয় করো, আসতে পারে না? তো তখন তুমি কি করবা, এই জি প্রাইমের মধ্যে সে 9.6 ইউজ করবা, জি এর জায়গায় 9.8 ইউজ করবা, আর এইচ এর জায়গায় এইচ বের করতে হবে যে পাহাড়ের উচ্চতা কত। আর পৃথিবীর যে ব্যাসার্ধ আর তো 6,400 কিলোমিটার জানোই, 6.4 × 10⁶। বুঝতে পারছো? তোমাকে একটা নির্দিষ্ট পাহাড়ের উচ্চতা দিয়ে বলতে পারে সেখানে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান কত, অথবা পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান দিয়ে বলতে পারে ওই পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। বুঝতে পারছো? এমসিকিউ তো দিতে পারে, সিকিউতেও দিতে পারে। এমসিকিউতে আসলে তুমি এই ফর্মুলা ডিরেক্টলি ইউজ করবা, আর সিকিউতে আসলে অবশ্যই অবশ্যই এই চিত্রটা একটু আঁকবা। আইকা বলবা ভূপৃষ্ঠে আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র থেকে জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে এইটা, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে এইটা, সুতরাং এই ক্যালকুলেশন। কোথায় এইচ যোগ করে দিলে জি প্রাইম পেয়ে যাব? কোথায় 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 এইচ যোগ করবো? 1 নম্বর সমীকরণে এইচ যোগ করে দিলে বলতে পারে এই সমীকরণ, মানে তুমি বেসিক্যালি বলতে চাচ্ছ যে জি প্রাইম দেওয়া আছে। আমি দেখো এটা কখন ইউজ করতে বলছি, যদি তুমি জি এবং এম ইউজ করতে না চাও। তোমার এই সমীকরণের মধ্যে দেখো, এই প্রশ্নের মধ্যে কি জি এবং এম এর কোনো জায়গা আছে? মানে তুমি যদি জি এবং এম ইউজ করতে চাও তাহলে তুমি উপরের সমীকরণে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু জি এবং এম দেওয়া নাই, প্রশ্নেও দেওয়া নাই। তার মানে প্রশ্ন আসলে কি চাচ্ছে, প্রশ্ন চাচ্ছে তুমি এই সমীকরণটা ব্যবহার করো। দুই ভাবেই করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে বলুন সব এভাবে করতে হবে না, করলে ভালো। যদি পরীক্ষার প্রশ্নে এম বলে দেয় এবং জি এর মান বলে দেয়, তার মানে পরীক্ষার প্রশ্ন চায় তুমি জি আর এম ইউজ করো। আর যদি না বলে দেয় তার মানে কি চায় না ইউজ করো, রাইট? তো তখন তুমি এই প্রসেসে। হ্যাঁ সম্ভব, যদি জি আর এম মুখস্থ রাখো, জি তো সবারই মুখস্থ থাকে, ক্যালকুলেটরও আছে, এমও মুখস্থ রাখা উচিত, 6 × 10⁻24 কিলোগ্রাম। এক্স্যাক্টলি। আইডিয়াটা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। অনেকে এই সূত্রের একটা অন্যরকম রূপ দেখায়, 1 - 2h/r, এরকম টাইপের একটা সূত্র রাখে। ওটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে বিস্তৃতি কইরা তারপর উচ্চতর ঘাতগুলোকে ইগনোর করে, ওটা করবা না। এই উচ্চতর স্থানে গেলে সব সময় এটাই সূত্র, যে যা ইচ্ছা বলুক। বুঝতে পারছি? অনেক ভিডিও ক্লাসের মধ্যে দেখবা অন্যভাবে করে করে দেওয়া আছে, কিছু কিছু গাইডেও দেখবা অন্যরকম সূত্র দেওয়া আছে, 1 - 2h/r। ওগুলা ইউজ করবো না, ওগুলা করলে অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে? কেন ভুল আসবে এটা ইন্টারে উঠে বুঝাবো, এখন আসলে বোঝানোটা একটু ডিফিকাল্ট। দ্বিপদী তো তোমরা এখনো পড়ো নাই বোধহয়, ম্যাথে পড়ছো? ওই যে দ্বিপদী বিস্তৃতিতে তুমি যদি উচ্চতর ঘাতগুলোকে ইগনোর করো, অনেক নগণ্য মান আসে না অনেক সময় মাইনাস পাওয়ারের দ্বিপদীতে, তো ওই রকম দ্বিপদী বিস্তৃতি দিয়া উচ্চতর ঘাতগুলোকে ইগনোর করে ফেলে অনেক বইয়ে। ওটা করা যাবে না, করা উচিত না, তখন মানের পার্থক্য আসে। এনিওয়েজ, এবার আমরা দেখবো হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরে, পৃষ্ঠ থেকে
ভেতরে। তো মনে করো এই হচ্ছে আমাদের জন্য পৃথিবী পৃষ্ঠ, এই হচ্ছে আমাদের কেন্দ্র, এবং পৃথিবী পৃষ্ঠের উপর ভিতরে, উপর না ভিতরে, এই হচ্ছে একটা বস্তুর অবস্থান মনে করো, ঠিক আছে? তো বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নিয়ে গেছো, যার ফলাফল হিসেবে বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হয়েছে কত? আর মাইনাস। এইবার তুমি এইখানে এই পুরা সিচুয়েশনটাকে একটা কমলা লেবুর সাথে তুলনা করো। কমলা লেবুর একটা ছিলকা আছে না? এই এই রিজিয়নটা হচ্ছে কমলা লেবুর সেই ছিলকার অংশ মনে করো, বুঝতে পারছো? অনেক মোটা একটা ছিলকা আছে এই কমলা লেবুর। ওকে, এখন তুমি যেহেতু এই ভিতরের অংশে চলে গেছো, তোমাকে মাথায় রাখতে হবে তখন কমলা লেবুর এই ছিলকাটা ছুলে ফেলে বাকি অংশের জন্য তোমার অভিকর্ষ বল কাজ করবে। এটা মনে রাখবা, এই জন্য আমি উদাহরণটা দিলাম। কিন্তু কেন, কারণটা একটু বলি। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী সবসময় কি হয়, এটা আমরা পড়ছি যে এটাকে কি বলে, আহ, পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু একজন একজনকে আকর্ষণ করে, রাইট? এটা তো কোনো সন্দেহ নাই। এখন এই যে তোমার বস্তুটা ভেতরে আছে, এই বস্তুর সাপেক্ষে ডান পাশে খেয়াল করে দেখো, এইরকম একটা রিজিয়নে বিশাল ভারী এবং ঘনত্বওয়ালা একটা অংশ আছে না? অ্যাকর্ডিং টু নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষ ভুলে যাও, এখন মহাকর্ষে আসো। মহাকর্ষ সূত্র অনুযায়ী এই অংশের একটা ভর আছে, এই অংশের ভর অবশ্যই এই অংশকে কি করবে, নিজের দিকে ডান পাশে আকর্ষণ করবে, করবে না? এটা তো না করার কোনো কথা নাই। আবার এই রিজিয়নে খেয়াল করে দেখো, এইরকম তুমি একটা রিজিয়ন পাবা যেইখানে আরো একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভর এম আছে, এবং সেই ভর এম ওকে কোন দিকে আকর্ষণ করবে? বাম দিকে, এই অংশের অপোজিট দিকে, করবে না? আবার দেখো এই নিচে একটা রিজিয়ন আছে, এরা ওকে নিচের দিকে টান দিবে। ওর মাথার উপরের দিকে এরকম একটা রিজিয়ন আছে না, তারা কোন দিকে টান দিবে? উপরের দিকে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? তাহলে এই বাইরের চারপাশের যে অংশগুলো আছে, এরা এই আমার বস্তুকে এক একজন এক এক দিকে টান দিবে না? তার ফলাফল হিসেবে এখানে লব্ধি মহাকর্ষ বল শূন্য হয়ে যায়। বুঝতে পারছি? যেহেতু এই অংশ ওকে ডান দিকে টান দিবে, এই অংশ বাম দিকে টান দিবে, এই অংশ এখানে একটা বিশাল ভর আছে কিন্তু দূরত্ব অনেক বেশি, নিচের দিকে টান দিবে। ওর মাথার উপর অত বেশি ভর নাই কিন্তু দূরত্ব খুব কম, উপর দিকে টান দিবে। ডু ইউ সি? এগুলো একটা একটাকে ব্যালেন্স করে ফেলবে। দ্যাট মিনস ওকে ইফেক্টিভলি, কার্যকরভাবে এই লাল অংশের ভিতরে যে অংশটুকু আছে ওইটাই ভিতরের দিকে কেন্দ্র বরাবর আকর্ষণ করার সুযোগ পাবে, বাকিরা পাবে না, বা বাকিদের জন্য লব্ধি কোনো বল আসবে না। বুঝতে পারছো? এবার সারিয়া তোমার অ্যান্সারের এর আগের প্রশ্নটা খুঁজো। তুমি যদি উপরে যাও এবং উপরে যাওয়ার পর তুমি যদি দেখো এই রিজিয়ন বরাবর অনেক বেশি ঘন কোনো বস্তু চলে আসছে, ওরা কি ওকে নিচের দিকে এরকম আকর্ষণ করবে না? তো তখন ওদেরকেও আমার এই জন্য ইনক্লুড করতে হবে, যেই কারণে আমি এখন উপরের অংশগুলোকে বাদ দিচ্ছি, বাইরের অংশগুলোকে তখন আমার ইনক্লুড করতে হবে। বাড়বে মানে ওই তো এম বাড়বে আর কি, মানে ব্যাপারটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ কমবে কি কমবে না, এটা ডিপেন্ড করবে এই পুরো সমীকরণের উপর, এই জি এম বাই আর স্কোয়ার এর মানগুলা কি কি হয় তার উপর। এখন দেখো একটা জিনিস দেখো ভাইয়া সবাই, যখন বস্তু ভূপৃষ্ঠে আছে, যখন বস্তু ভূপৃষ্ঠে আছে তখন অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। যখন বস্তু ভূপৃষ্ঠ থেকে ভিতরে গেছে তখন মনে করে জি ডাবল প্রাইম বললাম, জি ডাবল প্রাইম ইকুয়ালস টু জি, এবার ভর আর এম থাকবে না, এম প্রাইম হয়ে যাবে, কারণ ভাই এই ডটেড অংশের ভর আর এম না অবশ্যই। বুঝতে পারতেছো? এই ডটেড অংশের ভর কি নতুন একটা ভর হবে না? এটাকে বললাম মনে করি আমরা এম প্রাইম। না, ওটা কেন বের করবো দেখাচ্ছি আমি, ডোন্ট ওয়ারি। বুঝতে পারছো এটুকু? ভর এখন আর এম না, কি হয়েছে? এম প্রাইম। আর নিচে দূরত্ব আর আর নাই, দূরত্ব কি হয়ে গেছে? আর মাইনাস এইচ হোল স্কয়ার হয়ে গেছে। এখন আমরা তো শুরুতেই বলছিলাম অ্যাজিউম করে নিতে হবে পুরা পৃথিবীটা একটা সুষম ঘনত্বের গোলক, রাইট? তার মানে এই ভিতরে যে ডটেড লাইন তার ঘনত্ব রো সব জায়গায় বলা যায়। রো এর সংজ্ঞা কি? ঘনত্ব কাকে বলে?
একক আয়তনে ভর, রাইট? তো রো ইকুয়ালস টু, আমি যদি পৃথিবীর জন্য চিন্তা করি, এম বাই ভি। এম হচ্ছে সম্পূর্ণ অংশের ভর, তাহলে ভি কি সম্পূর্ণ অংশের আয়তন। ওকে, এম ডিভাইডেড বাই ভি এর জায়গায় 4/3 পাই আর কিউব বলা যায়। সুষম গোলক বললে এই আয়তনটা কি 4/3 পাই আর কিউব না? তাহলে পুরা পৃথিবীর ভরকে এম ইকুয়ালস টু আমরা রো ইন্টু 4/3 পাই আর কিউব এই সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। যেহেতু অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ভরের উপর নির্ভর করতেছে, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, আমি তাই একটা সুন্দর চালাকি করছি, সেটা হচ্ছে ভরকে শুধুমাত্র আর এই একটা চলক দিয়ে প্রকাশ করে ফেলছি। কারণ আমরা ধরে নিছি রো বা ঘনত্ব ধ্রুবক, 4/3 পাই তো ধ্রুবকই আছে, এম তো একটু আগের কেসে একই রাখছিলাম উপরে নিচে, তাই না? এখন তো বুঝতে পারতেছি এম উপরে নিচে একই রকম না, তাই এম কে আমি একটা মাত্র চলকের উপর ডিপেন্ড করাইছি, আর এর উপর। বুঝতে পারছি? এখন তুমি এই এম এর সমীকরণটাকে এই সাদা ইকুয়েশনে বসায় দাও। সাদা ইকুয়েশন মানে এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম, ঠিক আছে? যদি 1 নম্বর ইকুয়েশনে এই মানটা বসায় দেওয়া হয়, তাহলে জি ইকুয়ালস টু জি 4/3 পাই রো আর কিউব উপরে থাকে, আর নিচে আর স্কোয়ার থাকে। নিচের আর স্কোয়ার আর উপরের আর কিউব কাটাকাটি করে কয়টা আর থাকে? ওরা একটা মাত্র আর থাকে। বুঝতে পারছি? তাহলে আমি কি অভিকর্ষ ত্বরণের নতুন সমীকরণ জি ইকুয়ালস টু, ছোট হাতের জি ইকুয়ালস টু বড় হাতের জি, রো 4/3 পাই ইন্টু আর পেতে পারি? বুঝতে পারছো? দেখো আমি আরেকবার দেখাই, ভরকে আমরা রো ইন্টু ঘনত্ব, এটা বলা যায় না ঘনত্ব, মানে রো ইন্টু ঘনত্ব বলে, রো ইন্টু আয়তন আর কি, মানে ঘনত্ব ইন্টু আয়তন বলা যায় না? সেইখান থেকে আমি ভরের সেই মানটা উপরে বসাই দিছি, নিচের আর স্কোয়ার আর কিউব কাটাকাটি করে একটা আর হয়েছে, সুতরাং জি পেয়ে গেছি। একটা মজার জিনিস দেখো, এই সমীকরণ থেকে তুমি চাইলে পৃথিবীর ঘনত্ব কতটুকু বের করতে পারো, এই সুষম ঘনত্ব কত, কারণ জি এর মান কি ধ্রুবক, এই জি কি 9.8 পৃথিবী বিশ্বে না, এই আর কত 5400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10⁶ মিটার, তাই না? আর 4/3 পাই, এগুলো তো জানাই মান, তাই না? তাহলে তুমি এখান থেকে চাইলে বলতে পারো না, এটা জাস্ট একটা সাইড কোয়েস্ট হিসেবে বলছি যে রো ইকুয়ালস টু তাহলে কি হবে জি ডিভাইডেড বাই বড় জি 4/3 পাই। এমসিকিউর জন্য আরেকটা জিনিস চলে আসলো। ও আচ্ছা, হ্যাঁ আর আছে একটা, বুঝতে পারছো? মানে পরীক্ষায় যদি প্রশ্ন খুব কঠিন করে, দিস ইজ হোয়াট উইল দে আস্ক অ্যাবাউট দিস, যে পৃথিবীর ঘনত্ব কত বের করো, কেমনে করো বুঝতে পারছো? অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট এভাবেই বের করছে পৃথিবীর ঘনত্ব, ভর পেয়ে গেছে ক্যাভেন্ডিসের ফর্মুলা থেকে, ক্যাভেন্ডিসের পরীক্ষা থেকে, বাকি তো জানাই মান। আচ্ছা, বাট এখন আবার দেখো, আমরা যে ওই যে এম প্রাইমের কথা বলতেছি, এম প্রাইম, এম প্রাইম কি ছোট অংশের, ওই ওই ছোট লাল অংশের ভর, তাই না? এম প্রাইম হচ্ছে ছোট লাল অংশের ভর, আর ছোট লাল অংশের জন্য ব্যাসার্ধ কত, আর মাইনাস এইচ, রাইট? তাহলে আমি কি এম প্রাইম ইকুয়ালস টু বলতে পারি রো ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব। রো হচ্ছে সেই ঘনত্ব, আর এটা হচ্ছে কি আয়তন। এই যে এইটুকু অংশের ব্যাসার্ধ কত, আর মাইনাস এইচ, তাহলে এইটুকু অংশের ঘনত্ব কত 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, রাইট? আর রো বসাই দিছি। এখন এই সমীকরণটাকে, এই যে সবুজ যে সমীকরণ, সবুজ আর সাদা মিলে যে সমীকরণটা বসে আছে, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এই 2 নম্বর সমীকরণ তুমি এম প্রাইমের মান বসাতে পারো না? তাহলে 2 নম্বর সমীকরণ থেকে তুমি যদি এম প্রাইমের মান বসাও, জি ডাবল প্রাইম ইকুয়ালস টু কি বলা যায়, জি তো থাকবেই, রো আসবে, 4/3 আসবে, পাই আসবে, আর মাইনাস এইচ হোল কিউব আসবে, আর নিচে কি আছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার আছে না? তাহলে এই আর মাইনাস এইচ হোল স্কোয়ার আর আর মাইনাস এইচ হোল কিউব কাটাকাটি করে একটা আর মাইনাস এইচ থাকে, আবাস। সুতরাং জি ডাবল প্রাইম ইকুয়ালস টু কি বলা যায়, জি রো 4/3 পাই আর মাইনাস এইচ বলা যায়। এইবার তোমার কাজ হচ্ছে এটাকে 3 নম্বর সমীকরণ দাও, এটাকে 4 নম্বর সমীকরণ দাও, 4 আর 3 ভাগ করে দাও। 4 আর 3 যদি ভাগ করো, একটা মজার জিনিস দেখো, জি রো 4/3 পাই জি
রো 4/3 পাই, সবার মধ্যে কমন আছে না, কাটাকাটি চলে যাবে না? যদি কাটাকাটি চলে যায় তাহলে তুমি জি ডাবল প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু বলতে পারো আর মাইনাস এইচ ডিভাইডেড বাই কত বলা যায়? 1 - এইচ বাই আর বলা যায়। বুঝতে পারছো? এখন শুধুমাত্র এই অংশটুকু একটু তুলনা করো তো নিজেরা, এখানে কোনটা বড়, হর বড় না লব বড়? হর বড় লব ছোট, বুঝতে পারতেছো? হর বড় লব ছোট মানে কি আবারও কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ মানে কি আবারও অবশ্যই জি ইজ গ্রেটার দেন। এই কেসেও তাই হয়েছিল, দেখো এই যে জি প্রাইম বাই জি, এখানে আমার হর বড় ছিল আর লব, এই যে হর বড় লব ছোট, তো আমার জি বড়। এখানেও কি হয়েছে, লব ছোট হর বড়, কে বড়? জি বড়। বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলে মনে করো কোনো একটি গুহায়, গুহা তো ভিতরে হয়, বা কোনো একটা খাদের ভেতরে 9.6 অভিকর্ষ ত্বরণ, খাদের গভীরতা কত নির্ণয় করো, পারবা? এই যে জি প্রাইম বাই জি 9.6 ইউজ করবা এটার জায়গায়, আর জি এর জায়গায় 9.8, আর এইচ কত বের করতে হবে। সিম্পল না জিনিসটা? অথবা তোমাকে খাদের গভীরতা বলে দিল, সেখানে জি এর মান কত জানতে চাইলো, পারা যাবে? সিম্পল না জিনিসপত্রগুলো? এগুলো যে ধর দেখো, খুব নতুন কিছু যে পড়াইছি এটা পড়ানোর জন্য তা না, খালি কয়েকটা রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আনছি, তাই না? আর ঘনত্ব সমান ভর বাই আয়তনের তো ক্লাস 5-6 থেকে পড়ে আসতেছি, তাই না? প্রশ্ন যদি কঠিন করে, দিস ইজ হাউ দে উইল ডু ইট। এবং মানুষজন মনে করে যে বইয়ে মহাকর্ষ কয় পেজে আছে, 2 পেজে না 1 পেজে শেষ করে দিছে না, মহাকর্ষ বিকর্ষ ওজন মিলা, এখান থেকে প্রশ্ন কঠিন করার কিচ্ছু নাই। ডু ইউ সি কি লেভেলের, ধরো যদি জাস্ট এই প্রশ্নটা যদি করে এমসিকিউতে, পৃথিবীর ঘনত্ব কত, 90% ছেলে মেয়ে পরীক্ষায় বসে থাকবে, একটা কথাও লিখতে পারবে না, পারবে? বাট তুমি দেখো পৃথিবীর ঘনত্বের যে সমীকরণ, এখানে এমন কোনো কিছু আছে যেটা নতুন করে পড়তে হইতেছে? তাহলে হ্যাঁ, মহাকর্ষ ধ্রুবকের মানটা, জি এর মানটা, বাট এটা তো বইয়েই আছে, আছে না? ফিজিক্স আর ম্যাথ যদি মিলাইতে পারো, এর থেকে ফান কোনো কিছু নাই, কারণ এভরিথিং ফলস ইন প্লেসেস। যদি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে আগাইতে পারো, সব কিছু খাপে খাপ মিলবে, মানে মিলতে হবে। And এটাই হচ্ছে ফিজিক্সের সব থেকে মজা, আবার ফিজিক্সের সব থেকে বাজে দিক, কারণ যদি লজিক অনুযায়ী না আগাও তাহলে আবার মিলবে না, মানে মেলানো সহজ, আবার আউলানো আরো সহজ। আমি তোমাদের, হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে বের করা যাবে, যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে তাহলে করা যাবে, ইয়েস। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এবং দেখো, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ যদি দেওয়া থাকে, তুমি যে এইখান থেকে বের করতে হবে তা না, তুমি চাইলে এই সমীকরণ থেকেও বের করতে পারো। ও অবশ্যই এই সমীকরণ বের করার জন্য আবার রো লাগবে, ওই রো আবার ওইখান থেকে আসতে হবে, মানে বুঝছো, মানে অনেকভাবে ঘুরাই করা যাবে চাইলে। এবং তুমি মনে করো তুমি স্যারের সাথে একটু খেলতে চাও, ইচ্ছা হয় না স্যারের সাথে একটু খেলি, স্যারের একটু প্যাচ লাগাই দিই, তখন তুমি এনে খেলতে পারো। যে ভাই, মজা আছে। তুমি স্যারের সাথে খেলা বাদ দাও, নিজের সাথে খেলো না, নিজেকে চ্যালেঞ্জ করো যে আমি এই কঠিন ধরো সবাই তো সোজা ভাত খায়, রাইট? আমি একটু বাঁকায় ভাত খায় দেখি না, কেমন লাগে, মানে হ্যাঁ সিরিয়াসলি, মানে হ্যাঁ, টেস্ট একই হবে কিন্তু একটা ইফোর্ট না, টেস্ট একই হবে না। সাইকোলজি বলে টেস্ট একই হবে না। তুমি দেখো, তখন এরকম হয়েছে যে প্রচন্ড ক্ষুধা লাগছে, এরপর বাসায় জাস্ট ডাল ভাতই আছে, এই ডাল ভাত এত মজা লাগছে, এত মজা করে খাইছো একটা পেঁয়াজ মরিচ দিয়ে, তখন হয়েছে এরকম প্রচন্ড ক্ষুধা লাগছে, এবং প্রচন্ড ক্ষুধার মধ্যে তুমি সিম্পল একটা খাবার খাইছো, এবং তোমার জন্য আজীবনের জন্য ওই সিম্পল খাবারের টেস্ট তোমার কাছে চেঞ্জ হয়ে গেছে। হয়েছে না এরকম? তো ব্যাপারটা এরকম, তুমি যেই জিনিসের জন্য যত ইফোর্ট দিবা, ওইটার টেস্ট তত ডিফারেন্ট লাগে, ইফোর্ট একটা ব্যাপার আছে। তারপর এটাই বলতে গেছিলাম মাত্র, ম্যাক্সিমাম মানুষের নিজের রান্না খুব পছন্দ,
কারণ সে রান্নার পিছনে প্রচুর ইফোর্ট দিছে। ওটা হচ্ছে আসলে হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ খাইতে মজা লাগেটা কেন? কারণ তোমার ব্রেইন তখন একটা অ্যাকমপ্লিশমেন্টের ফিলিং দেয়। বুঝতে পারছো যে আমি কিছু একটা অ্যাকমপ্লিশ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগামী 7 দিন নিজের বিছানা এবং নিজের রুম, মানে উঠা মাত্র 1 গ্লাস পানি খাওয়া, 1 গ্লাস ফুল পানি খাওয়া, খায়ে পুরা রুম গুছাই ফেলবা। 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে পুরা রুম গুছাই ফেলবা। রাতের বেলা যতটুকু আওলাই গেছে পুরা রুম গুছাই ফেলবা, দেখবা। এবার গোসল করবা, এবার শাওয়ারটা নিবা, তখন দেখবা যে একটা মানে ভিতরে জোশ চলে আসছে, একটা অ্যাকমপ্লিশড ফিলিংস চলে আসছে, কিছু একটা করছে। বুঝছো, এগুলো হচ্ছে কি ছোট ছোট, যেমন নামাজ পড়ার ক্ষেত্রেও কিন্তু এরকমই বলা হয়েছে যে একবারে সব পড়ে ফেলো না, যে কোনো একটা রেগুলার হও। কথা কথা ফজরের নামাজ যত কিছুই হোক দুনিয়ার, তোমার ফজরের নামাজ মিস যায় না, ওই একটাই রেগুলার হও। বিকজ যখন তুমি একটা রেগুলার হবা, আস্তে আস্তে তোমার মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্টের ফিলিং আসবে এবং আল্লাহ বরকত দিবে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দের ইবাদত কোনটা। উনি কিন্তু অনেক কিছু বলতে পারতো যে হজ করো, জাকাত দাও, এই করো, সেই করো, তাই না? উনি উত্তর দিচ্ছেন এই ইবাদত নিয়ম মাফিক, উইদাউট এনি ব্রেক, কনসিস্টেন্টলি করা হয়, ওইটাই। এটা হইতে পারে তুমি আসরের সময় যত কিছুই হোক 3 কুল পড়ো, তারপর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো, তারপর যত দোয়া আছে, দুরূদ আছে, আস্তাগফিরুল্লাহ আছে, ইস্তিগফার করো 10 মিনিট সময় নিয়ে, আধা ঘন্টা সময় নিয়ে। হইতে পারে এইটুকুই তোমার, এইটুকুই আল্লাহর কাছে সব থেকে পছন্দ, কারণ তুমি কোনোদিন ওইটা বাদ, বুঝছো? রেগুলারিটি, কনসিস্টেন্সি একদিনে আসবে না। প্রতিদিন তোমাকে, এবং আরেকটা জিনিস কি জানো, প্রতিদিন তোমার নিজের সাথে নিজেকে কথা বলে বুঝাইতে হবে আমার আজকে পড়তে বসতে হবে, আমার আজকে রুম গুছাইতে হবে। এই যে তোমাকে বললাম না আজকে রুম গুছাও, 1 সপ্তাহ রুম গুছাও, 1 সপ্তাহ 8 দিনের দিন তোমার আবার গুছিয়ে ইচ্ছা করবে না, যে 1 সপ্তাহ তো গুছাইছি, একদিন ব্রেক নেই, ওইটাই নেওয়া যাবে না। ঈদ যখন আসে আমরা বলি যে পুরা তো পড়ছি, পুরা মাস তো পড়ছি, সেটা পড়া হোক নামাজ হোক সবই তো করছি, আজকে ঈদের দিন একটু ব্রেক দেই। এটাই সমস্যা। ঈদের দিন ব্রেক দেওয়ার কথা না, ঈদের দিন ইন্টেন্সিটি একটু কম করার কথা। ঈদের দিন তুমি 10 মিনিটের জন্য বই নিয়ে হইলেও বসছো, তুমি পড়ো, বই পড়ো নাই মানে পড়ার বই বাদ দাও না, তুমি গল্পের বই নিয়ে বসো, তুমি পেপার নিয়ে বসো, পড়ার টেবিলে তুমি পেপার নিয়ে বসো, ঈদের দিনের পেপার বা আগের দিনের পেপারটা নিয়ে বসো, বা ফেসবুকের কোনো কিছু একটা পড়ার মানে, বুঝতে পারছো? মানে পড়ার ওই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তারপর তোমাদের সামনে পরীক্ষা শুরু না, কবে থেকে? জুলাইয়ের 3 তারিখ থেকে? এর আগে পরীক্ষা নাই? আচ্ছা চমৎকার, আচ্ছা চমৎকার। তো সেপ্টেম্বরের পরীক্ষা যখন তোমাদের শুরু হবে, বা তুমি একটা কথা বলো, তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা, কখন এসএসসি পরীক্ষা দিবা? কোন টাইমে, কোন টাইমে, সারাদিনের মধ্যে কোন টাইমে? কয়টা থেকে কয়টা? 12টা থেকে না, 10টা থেকে বা 9টা থেকে? 10টা থেকে নন মুসলিম, এই টাইমটায় তুমি যদি তোমার এসএসসি পরীক্ষায় তোমার ব্রেইনকে সব থেকে ভালো পারফরমেন্স আনতে চাও, তোমার যেটা করতে হবে আজকে থেকে বা এই পুরো একটা বছর, যেই টাইমে তোমার এসএসসি পরীক্ষা হবে সেই টাইমে উইদাউট ফেইল তুমি পড়াশোনা করবে এবং তুমি লিখবা প্রতিদিন, একদিনও ব্রেক না দিয়ে। লিখবা বলতে তুমি এমন জিনিস লিখবা যে অনেক কিছু পড়ে রাখছো, তুমি এখন লিখবা, বা স্যারের বাসায় পড়তেছো, তুমি ওইভাবে নিজেকে চ্যালেঞ্জ করো যে স্যার যা বলতেছে ওইটা আমি স্যারের আগে অঙ্কগুলো করে ফেলতে পারি কিনা বা চিন্তা করতে পারি কিনা, মানে নিজের ব্রেইনকে ওভাবে ট্রেন করতে হবে। পরীক্ষা হলে যেরকম তোমাকে ইনফরমেশন তোমার ব্রেইন যেন তোমাকে দেয়, একটা এক্সারসাইজ চলে না মাথার মধ্যে, ওই এক্সারসাইজ চালায় দেখো, দেখবো তোমাকে এই যে এসএসসি পরীক্ষা কেউ বিট করতে পারবে। তুমি তো অল্প পড়ছো, বাট ওই যে একটা মাসেলের একটা ট্রেনিং হয়েছে না, ইটস লাইক জিম করার মতো, ব্রেইনও তো একটা মাসেল ভাই, এটারও তোমার ট্রেন করতে হবে। এবং প্রতিদিন ওই রুটিন মাফিক করছো, আল্লাহ অবশ্যই বরকত দিবে, দিবেনি, এটা আল্লাহর প্রমিস। বাট আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নামাজও পড়তে হবে, ঠিক আছে? আমি যে এই যে নামাজের কথা পড়ার কথা বলতে, আমি আরো যে 5 ওয়াক্ত হয় হয় না, অনেক জুম্মা আমার মিস গেছে আমার লাইফে। ইমান এরকমই, আমরা পাপ করব কিন্তু তার মানে এই না পাপ করে ভাই তো বলছে আমরা পাপ করবো তাহলে পাপ করতে থাকি না। আল্লাহ বলছে পাপ করাটাকে দেরি করো আর তওবার জন্য তাড়াতাড়ি দৌড়ায় আসো। উল্টা করি, পাপ করার সময় দেরি নাই, তারপর বলি 10টা পাপ করে নিয়ে একবারে তওবা করতে বসবো, অনেক তো করতে আরেকটু করে নিই, করা যাবে না, ঠিক আছে? 4/3 পাই আর কিউব, আমরা এই জন্য তো গতকালকে থেকে বলে আসতেছি সুষম গোলক, সুষম ঘনত্বের গোলক, যেন এই ক্যালকুলেশন গুলো মিলে।
ডি কিউব মানে, আর এখানে যেহেতু গোলকের মানে গোলক বলতে পৃথিবীর ব্যাসার্ধ না, এখানে আমি ডি কিউব বলবো না, বাট হ্যাঁ ডি কিউব বলা যায় দূরত্ব হিসেবে, কারণ যখন ভিতরে ঢুকছি এম প্রাইম হয়ে গেছে, আর প্রাইম আর মাইনাস এইচ হয়ে গেছে, এটাকে ডি বলতে পারো বা এক্স বলতে পারো বা ওয়াই বলতে পারো, যেটা ইচ্ছা সেটা সিম্বল দিয়ে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে।